হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরো একটি রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটির নাম লাভ ডিজাইনার। এই ড্রামাতে একটা অনেক বড় ই-কমার্স কোম্পানির সিইও এর সাথে একটা কিউট মেয়ের দেখা হয়। আর মেয়েটিও একজন ডিজাইনার ছিল। ছেলেটি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটির মন খুব খারাপভাবে ভাঙা ছিল, কারণ তার ফিয়ন্সি এইমাত্র তার সাথে চিট করেছে। তো দেখার বিষয় এটাই যে মেয়েটি কি এত তাড়াতাড়ি কাউকে লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে পারবে, নাকি আমাদের হ্যান্ডসাম হিরোকে দূরে ঠেলে দিবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতেই ফিমেল লিড ফ্যাংকে দেখানো হয়, যার আজকে উইডিং ছিল। ফ্যাং ওর হবু হাজবেন্ডের সাথে খুবই খুশি ছিল, বাট ওদের এমন ইম্পর্টেন্ট সময়েও ওর হাজবেন্ডকে কে যেন বারবার ফোন করছিল, আর ওর হাজবেন্ডকে দেখেও অনেক নার্ভাস মনে হচ্ছিল। ফ্যাং বলে, তোমাকে কে ফোন দিচ্ছে? ওর হবু হাজবেন্ড বলে, আসলে আমার ম্যানেজার ফোন দিচ্ছে, তুমি ওয়েট করো, আমি তার সাথে কথা বলে আসছি। এরপর ওর হবু হাজবেন্ড তার প্রেমিকার কাছে ফোন করে। আসলে এই ছেলেটা ফ্যাংয়ের পিঠ পিছনে ওকে ধোঁকা দিচ্ছিল, যেটা ফ্যাং এতদিনেও বুঝতে পারেনি। ওর হবু হাজবেন্ড তার প্রেমিকাকে বলে, বারবার কেন ফোন দিচ্ছ, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। তো সে কোনো রকমে কথা শেষ করে যখনই পিছনে তাকায় তখনই ফ্যাংকে দেখতে পায়। ফ্যাং তার সব কথা শুনে ফেলেছিল, আর তখন সেখানে ওর হবু হাজবেন্ডের প্রেমিকা পিটিও চলে আসে। ফ্যাং বলে, তুমি কে? পিটি বলে, আমি ওর গার্লফ্রেন্ড। ফ্যাং বলে, গার্লফ্রেন্ড মানে? এসব কথা শুনে ওর হবু হাজবেন্ড তো আমতা আমতা করতে থাকে, আর কোনো প্রশ্নেরই অ্যান্সার দিতে পারে না। ফ্যাং বুঝতে পারে ওর হবু হাজবেন্ড একটা চিটার, তাই সে ওকে থাপ্পড় মেরে বিয়ে না করেই সেখান থেকে চলে যায়। ফ্যাংয়ের মনটা খুবই খারাপভাবে ভেঙে গিয়েছিল। ও এতটাই কষ্ট পেয়েছিল যে ও কোথায় যাচ্ছে এটা না ভেবেই একটানা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর রাস্তাটাও অনেক নীরব ছিল। তো এরপর এন্ট্রি হয় আমাদের হিরোর, যে কিনা রোমান্টিক হিরোর স্টাইলে রাইড করে আসছিল। বাট হঠাৎ তার সামনে ফ্যাং চলে আসায় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাট সৌভাগ্যবশত কারোরই এমন গুরুতর আঘাত লাগে না। ফ্যাং তখন বলে ওঠে, স্যার আপনি কি ঠিক আছেন? আমাদের হিরো বলে, তোমার অ্যাক্সিডেন্টটা কি আমার গাড়ির সাথেই হতে হলো? আচ্ছা বলো তো, তুমি উইডিং ড্রেস পরেছো বিয়ে করার জন্য নাকি মরার জন্য? ফ্যাং বলে, তোমার কি মনে হয় আমি এখানে মরতে এসেছি? আর এসব নিয়ে ওদের ভিতর অনেক কথা কাটাকাটি হতে থাকে। তো আমাদের হিরো লি বলে, আমার গাড়িটা অনেক ভারী, তুমি আমাকে এটা তুলতে হেল্প করো। তো গাড়ি তোলার পর ফ্যাং আগে হাঁটতে থাকে, আর লি পিছনে গাড়ি নিয়ে আসতে থাকে। ফ্যাং বলে, আমাকে ফলো করার দরকার নেই, আমি এখানে মরতে আসিনি। লি বলে, আমি তোমাকে কেন ফলো করতে যাব, তোমার জন্যই তো আমার এই অবস্থা হয়েছে। হ্যালো বন্ধুরা, আইপিএল চলে এসেছে এবং ওয়ানএক্স থেকে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলো অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। খুব শীঘ্রই এপ্রিল 10 তারিখে টিম আরআর এবং টিম জিটি এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে, এবং এই উপলক্ষে ওয়ানএক্স আপনাদের প্রথম জমার উপর 13,000 বিটিডি বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রচার কোড কেসি স্টোরি ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং ওয়ানএক্স এর সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ওয়ানএক্স লিঙ্ক, প্রচার কোড বর্ণনা এবং মন্তব্যে পিন করা প্রচার কোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন। ফ্যাং তখন বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে। লি বলে, আমি তোমাকে খাওয়াতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমার গাড়িটা ঠেলতে হবে। ফ্যাং প্রথমে রাজি হয় না, বাট কোনো উপায় না পেয়ে অবশেষে ওকে গাড়িটা ঠেলতে হয়। এরপর ওরা একটা রেস্টুরেন্টে আসে, যেখানে ফ্যাং অনেক ড্রিঙ্ক করে আর মাতাল হয়ে বলতে থাকে, আমি আমার লাইফে অনেক সময় ওই চিটারটার পেছনে ওয়েস্ট করেছি, কিন্তু আমি কখনো ভাবিনি একদিন আমাকে এই দিন দেখতে হবে। আজ আমার নিজের কাছে খুবই অসহায় লাগছে। লি চুপ করে ওর এসব বকবক শুনতে থাকে। তো খাবার শেষ হওয়ার পর লি ভাবে, ওকে এভাবে একা রেখে যাওয়াটা আমার উচিত হবে না। ও তখন হোটেলে 2টা রুম বুক করতে আসে, আর জানতে পারে হোটেলে শুধুমাত্র একটা রুমই খালি আছে। লি তখন সেটাই বুক করে। এরপর ওরা দুজনে ওই রুমেই রাতটা কাটায়। লি ওর ম্যানেজারকে ফোন করে বলে, আমার 2টা ফোন আর একটা গাড়ি লাগবে, তুমি খালি এগুলো নিয়ে এই হোটেলে চলে এসো। এদিকে ফ্যাংয়ের ফিয়ন্সি পুলিশকে ফোন করে জানায়,
আমার হবু ওয়াইফ মিসিং, আপনারা প্লিজ তাকে খুঁজে বের করুন। অন্যদিকে লি দেখতে পাই ফ্যাং নিজের উইডিং ড্রেস কেটে কুটে অনেক সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছে। এর মানে ফ্যাং একজন ডিজাইনার হতে চাই, কিন্তু এখনো হতে পারিনি। এরপর ওরা বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু লিয়ের হাতে ব্যথা থাকার কারণে ও গাড়ি ড্রাইভ করতে পারে না। ফ্যাং তখন গাড়ি ড্রাইভ করতে থাকে, বাট পথেই পুলিশ ওর কাছে ড্রাইভিং লাইসেন্স চায়, যেটা ফ্যাংয়ের কাছে ছিল না। এই জন্য ওদেরকে পুলিশ স্টেশনে আসতে হয়। তখন খবর পেয়ে ফ্যাংয়ের ফিয়ন্সিও সেখানে আসে আর ওকে মানাতে থাকে। ফ্যাং বলে, তুমি কে? আমি তোমাকে চিনি না। তো তখনই ফ্যাংয়ের ফ্রেন্ড এসে ওর ফিয়ন্সিকে মারতে থাকে আর বলতে থাকে, তুমি ওর লাইফে না আসলে ওর এই অবস্থা হতো না। ও নিশ্চয়ই খুব ভালোভাবে নিজের ক্যারিয়ার করতে পারতো। তো এত মার খাওয়ার পর ফ্যাংয়ের ফিয়ন্সি তো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে লি জানতে পারে কেউ ওদের কোম্পানির ডিজাইন চুরি করে মার্কেটে সেল করে দিয়েছে। এতেও খুবই চিন্তিত হয়ে পড়ে। দেনও এটাও জানতে পারে এই ডিজাইনটা আসলে ফ্যাংয়ের ফিয়ন্সির কোম্পানি থেকে লিক করা হয়েছে। এতেও ফ্যাংয়ের উপর পুরোপুরি সন্দেহ করে। ফ্যাং বাসায় এসে দেখতে পায় ওর ফিয়ন্সি ওর বাড়িঘর ভাঙচুর করে ওর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। এসব দেখে ও খুবই আপসেট হয়ে বসে থাকে। তখন সেখানে বাড়ির মালিক এসে ওকে ভাড়া পরিশোধ করতে বলে। ফ্যাং বলে, আমার কাছে এখন টাকা নেই, আপনি আমাকে সময় দিন, আমি ঠিকই আপনার টাকা পরিশোধ করে দিব। তো ফ্যাং যখন মনোযোগ দিয়ে কাজ করছিল, তখন ওর কাছে নোটিশ আসে যে লিওর বিরুদ্ধে ডিজাইন চুরি করার কমপ্লেন করেছে। এতে ফ্যাং বলে, আমি কারো ডিজাইন চুরি করিনি, আর আমি লিকে চিনি, আমি নিজে ওর সাথে কথা বলতে চাই। বাট লয়ার বলে এতে কোনো লাভ হবে না, আমি পার্সোনালি লিকে জানি, সে খুবই রুড একজন মানুষ। বাট এরপরও ফ্যাং লিকে ফোন করে বোঝাতে থাকে, বাট লিওর কথা না শুনেই ফোনটা কেটে দেয়। এরপর ফ্যাং সরাসরি ওর সাথে দেখা করে বলে, তুমি তো জানো আমার বর্তমান অবস্থা কেমন, আমার কাছে এখন 1 টাকাও নেই, আমি কিভাবে তোমার এই কম্পেনসেশন পরিশোধ করব? আর আমি এমন কোনো কাজ করিনি, বরং আমার ফিয়ন্সি এসব করেছে। লি বলে, কে এটা করেছে আমি জানতে চাই না, আমি তো শুধুমাত্র আমার নাম বাঁচাতে চাই আর আমার ডিজাইনকে সেভ করতে চাই। এরপর লি জং মানে ফ্যাংয়ের ফিয়ন্সিকে অফিসে ডেকে পাঠায় এবং বলে, তুমি এসব কেন করেছো? জং ওকে এসব করার জন্য সরি বলে। লি বলে, তুমি নিজে তো অপরাধ করেছই, আবার সব দোষ ফ্যাংকে দিয়েছ। জং বলে, আসলে আমি এমনটা করতে চাইনি। লি বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এটাই চাই তুমি যে ভুল করেছো সেটা সংশোধন করো। নেক্সট ডে লি ফ্যাংয়ের সাথে দেখা করে আর ওর উপর মিথ্যা দোষ চাপানোর জন্য ক্ষমা চাই। ফ্যাং বলে, আমি জানি জং তোমাকে এখানে পাঠিয়েছে। লি বলে, হ্যাঁ, কিন্তু আমি পার্সোনালি তোমাকে সরি বলতে চাই। ফ্যাং বলে, আমি চুরি না করেও তুমি আমাকে চোর বানিয়ে দিয়েছ, এখন মনে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করেই ভুল করেছি। এই বলে ও চলে যায়। বার্টলি আবারও ওর সাথে দেখা করতে অফিসে আসে। ওকে দেখে সব এমপ্লয়িরা তো অবাক হয়ে যায়, বাট ফ্যাং ওকে পাত্তা দেয় না এবং বলে, তুমি এখানে কেন এসেছ? লি বলে, আমি এখানে তোমাকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি, তুমি কি একদিন আমার সাথে ডিনার করবে? তো ফ্যাং প্রথমে ওর সাথে ডিনার করতে রাজি হয় না, বাট লি অনেকবার রিকোয়েস্ট করায় ও রাজি হয়ে যায়। তো ডিনারে এসে ওরা দুজনে অনেক গল্প করতে থাকে। লি তখন আবারও ওর কাছে ক্ষমা চাই আর বলে, তোমাকে ব্লেম করার আগে আমার সবকিছু আরেকবার ঠিকভাবে কনফার্মেশন করে নেওয়া উচিত ছিল, এজন্য আমি তোমাকে মন থেকে সরি বলছি। ফ্যাং বলে, এই বিষয়টা বাদ দাও, আমরা আর নেক্সট টাইম এ বিষয় নিয়ে কথা বলবো না। তো এখানে ফ্যাং ওকে ক্ষমা করে দেয়। ফ্যাংয়ের খুবই কম রেটের ভিতর একটা বাসার প্রয়োজন ছিল, এজন্য ও লিয়ের কাছে হেল্প চাই। লিওকে অনেক বড় একটা বাসার ব্যবস্থা করে দেয়। লি বলে, এই বাসার ভাড়া তোমাকে প্রতি মাসে নয়, বরং প্রতি বছরে পে করতে হবে। এটা শুনে ফ্যাং খুবই অবাক হয়ে যায় আর মনে মনে অনেক খুশিও হয়। আসলে এই বাড়িটা লিয়ের ছিল, ও শুধুমাত্র ফ্যাংকে হেল্প করার জন্য ওর কাছে এই বাসাটা ভাড়া দিয়েছে। বাট ফ্যাং কোনোভাবে এটা জেনে যায় যে এটা লিয়ের বাসা, আর এটা নিয়ে ফ্যাং ওর উপর অনেক রাগারাগি করতে থাকে। লি বলে, কে বলেছে এই বাসাটা আমার? এটা আমার গ্র্যান্ডপায়ের বাসা। তোমার এখন ফিনান্সিয়াল অবস্থা ভালো নেই, এজন্য আমি তোমাকে হেল্প করেছি। ফ্যাং বলে, তুমি এভাবে সাহায্য না করলেও পারতে, সবকিছু আগে থেকে বললে আমি খুশি হতাম। তো ফ্যাংয়ের অ্যাপার্টমেন্ট লিয়ের অ্যাপার্টমেন্টের সামনেই ছিল, যেখান থেকে লি সবসময় ওকে দেখতো।
ফ্যাং জানালাটা বন্ধ করার চেষ্টা করছিল, বাট ও সেটা বন্ধ করতে পারছিল না। তখন ও লিকে ফোন করে। লি বলে জানালাটা রিমোট দিয়ে বন্ধ করতে হবে। ফ্যাং সেটা রিমোট দিয়ে বন্ধ করতে গেলেও সেটা বন্ধ হয় না। ফ্যাং বলে নিশ্চয়ই ব্যাটারি খারাপ হয়ে গেছে। লি বলে তুমি যদি ব্যাটারি চাও তাহলে তোমাকে আমার অ্যাপার্টমেন্টে আসতে হবে। বাট ফ্যাং যেতে মানা করে দেয়। মর্নিংয়ে ফ্যাং জগিং করছিল, তখন সেখানে লি এসে ওকে গাড়িতে উঠতে বলে। ফ্যাং বলে আমি তো জগিং করতে এসেছি, তাহলে গাড়িতে কেন উঠবো? লি বলে এত রোদে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, তাই প্লিজ গাড়িতে উঠে বসো। আর ওকে মানাতে মানাতে লিয়ের গাড়িটাই নষ্ট হয়ে যায়। ফ্যাং তখন ওকে টিজ করে বলে আগে নিজের গাড়ি ঠিক করো, তারপর অন্যকে মানাতে এসো। এরপর লি নিজেই গাড়ি থেকে নেমে ওর সাথে হাঁটতে থাকে। বাট তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। দেন ওরা দুজন এক স্থানে আশ্রয় নেয়। ফ্যাংয়ের অনেক ঠান্ডা লাগছিল, এই জন্য লিওকে হাঁক করে। ফ্যাং বলে তুমি আমাকে কেন হাঁক করছো? লি বলে তোমার অনেক ঠান্ডা লাগছে এই জন্য, প্লিজ এটাকে খারাপভাবে নিও না। তো এরপর ইউনা নামের একটা মেয়ে এসে ফ্যাংকে হুমকি দিতে থাকে আর বলে তুমি লিয়ের থেকে দূরে থাকো, কারণ আমি ওকে লাইক করি। ফ্যাং বলে তুমি ভুল ভাবছো, আমরা দুজন তো শুধুমাত্র ভালো বন্ধু। ফ্যাং নিজের ডিজাইনার স্কিলকে ইমপ্রুভ করার জন্য লিয়ের সাথে কাজ করার ডিসিশন নেয়। লি বলে আমার কোম্পানিতে যেখানে ড্রেস তৈরি করা হয় সেখানে আমি কাউকে অ্যালাউ করি না, বাট তুমি চাইলে আমি তোমাকে অ্যালাউ করতে পারি। এরপর ফ্যাং লিয়ের কোম্পানির ড্রেসগুলো দেখে। তখন সেক্রেটারি বলে বস এখানে কাউকে আসতে দেয় না, বাট আপনাকে আসতে দিয়েছে, এর মানে আপনি নিশ্চয়ই স্পেশাল কেউ। তো কোম্পানি ভিজিট করা হয়ে গেলে লি বলে তোমার সবকিছু কেমন লেগেছে? ফ্যাং বলে অনেক ভালো, আমি এখন থেকে নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। তবে তুমি ওইখানে কেন আমাকে যেতে দিলে? তুমি নাকি সেখানে কাউকে অ্যালাউ করো না, আর আমি তো খুবই সাধারণ একটা মেয়ে। লি বলে তুমি মোটেও সাধারণ কেউ নাও, তুমি আমার জন্য অনেক স্পেশাল। এরপর ফ্যাং বাসায় ওর এক ফ্রেন্ডকে নিয়ে আসে। এতে লিয়ের বোন বলে এটা নিশ্চয়ই ফ্যাংয়ের বয়ফ্রেন্ড। লি বলে না, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। এরপর ফ্যাং ওর ফ্রেন্ডের সাথে মিলে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখন ওদের জন্য একটা ডিজাইন কম্পিটিশনের অফার আসে, সেখানে ওরা সবাই অংশগ্রহণ করে। তো ইউনা ফ্যাংকে চুজ করে আর বলে আমি তোমার শো দেখেছি, তুমি অনেক ভালো কাজ করো। আসলে ইউনা ফ্যাংকে সবার সামনে ইনসাল্ট করার জন্যই চুজ করেছিল। এরপর সে ওকে সবার সামনে অপমান করে। এতে ফ্যাং মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তখন ওর ফ্রেন্ড ওকে বোঝায় তোমার এভাবে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়, তুমি নিজের বেস্ট পারফরমেন্স দিবে আর আস্তে আস্তে সবার মনে জায়গা করে নিবে। এদিকে ইউনা লিয়ের সাথে দেখা করে আর বলে তুমি তো আগে আমার সাথে অনেক কথা বলতে, কিন্তু ফ্যাং আসার পর থেকে কেন জানি না আমাকে তুমি ইগনোর করছো। তোমার এটা রিয়েলাইজ করা উচিত যে আমি তোমার অনেক কেয়ার করি। লি বলে আমি তোমাকে ভালোভাবেই চিনি, তুমি মোটেও আমার কেয়ার করো না। এরপর জং ফ্যাংয়ের সাথে দেখা করে, তখন সেখানে ফায়ারওয়ার্ক হচ্ছিল। জং বলে তুমি এই ফায়ারওয়ার্কসের থেকেও অনেক বেশি সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। তবে ওই দিনের ঘটনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। ফ্যাং তখন ওকে কোনো অ্যান্সার দেওয়ার আগেই লি এসে ওকে টান দিয়ে নিজের কাছে আনে আর ওকে কিস করতে থাকে। এসব দেখে জং রেগে সেখান থেকে চলে যায়। এরপর ওরা অ্যাপার্টমেন্টে এসে একে অপরকে দেখে ব্লাশ করতে থাকে। ওদের দুজনের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল ওরা একে অপরের প্রেমে পড়ে গেছে। এরপর তো ওরা বেলকনিতে দাঁড়িয়ে প্রতিদিনই একে অপরের সাথে ইশারায় কথা বলতো। আর এখানে লি অনেক সুইট সুইট বিহেভ করছিল। এর পরের সিনে ফ্যাং জানতে পারে ওর বাবার লিভার ক্যান্সার হয়েছে। এটা জানার পর ও মানসিকভাবে ভেঙে পড়ে। এতে ওর বাবা বলে তুমি কান্না কেন করছো? তুমি এত কাঁদলে আমি নিজেই তো ভেঙে পড়বো। এরপর লি ফ্যাংকে মনের কথা বলতে আসে, কিন্তু ও কিছুতে ওকে প্রপোজ করতে পারছিল না। ফ্যাং বলে তুমি কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে ঘুমাতে যেতে হবে। লি বলে কালকে তুমি কি করবে? ফ্যাং বলে কালকে আবার কি করব, কালকে কাজ করব। এই বলে ও চলে যায়। অনেকদিন এভাবে কাটার পর লিয়ের বোন লুলু বলে ভাইয়া তোমার দ্বারা কিছুই হবে না, তুমি যদি ফ্যাংকে প্রপোজ করতে না পারো তাহলে আমাকে বলো, আমি 1 সেকেন্ডেই এই কাজ করে দিব। লি বলে তুমি ছোট হয়ে আজকাল অনেক বড় বড় কথা বলছো। তখন বেলকনিতে ফ্যাং আসে আর ওকে দেখে লিও নিজের বেলকনিতে আসে।
ফ্যাং তখন ওকে বলে এখান থেকে চলে যাও, কারণ আজকে আমার মম বাসায় এসেছে। বাট লিওর কথা ভালোভাবে শুনতে পায় না। ও বলে কি বলছো, জোরে বলো। ফ্যাং তখন ওকে মেসেজ করতে থাকে, বাট মেসেজ করার আগে সেখানে ওর মম চলে আসে। ওর মম বলে এই ছেলেটা কে, একে তো মনে হয় আমি আগেও দেখেছি। এদিকে লি তো মেসেজ করায় ব্যস্ত ছিল। একটু পর ও যখন ফ্যাংয়ের মমকে দেখে, তখন এদিক ওদিক তাকিয়ে কিছু না দেখার ভান করতে থাকে। ফ্যাংয়ের মম বলে এখানে এসব কি হচ্ছে, তুমি আমাকে সত্যি করে বলো, কারণ তোমার এখন এসব করার বয়স নয়, তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে। যদি তুমি ছেলেটাকে লাইক করে থাকো তাহলে তার সাথে বিয়ে করে নাও। ফ্যাং বলে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাট ওর মম ওর কথা না শুনে ওকে জোর করে লিয়ের বাসায় নিয়ে যেতে থাকে আর বলতে থাকে আমি ছেলেটার সাথে সরাসরি কথা বলতে চাই। ফ্যাং বলে মম প্লিজ ছেড়ে দাও, আমার পেট ব্যথা করছে। ওর মম বলে এখন এসব বাহানা চলবে না। এরপর ওরা লিয়ের বাসায় আসে। লি ফ্যাংয়ের মমকে দেখে বলে হ্যালো আন্টি, কেমন আছেন, প্লিজ ভেতরে আসুন। তো ফ্যাংয়ের মম ভেতরে এসে বলে তোমাদের দুজনের ভেতর কি চলছে, তোমরা কি একে অপরকে লাইক করো? লি বলে না আন্টি, আমরা দুজন তো জাস্ট ফ্রেন্ড। তখন লুলু এসে বলে ভাইয়া তুমি তো অনেক অ্যাডভান্স হয়ে গেছো, তুমি এখনো ফ্যাংকে প্রপোজই করতে পারলে না, কিন্তু সরাসরি ওর মায়ের সাথে কথা বলতে চলে এসেছো। লুলুর কথা শুনে ফ্যাংয়ের মম বুঝতে পারে নিশ্চয় এই মেয়েটা কিছু একটা জানে। সে বলে কিউট বেবি, তুমি আমাকে বলো এদের দুজনের ভিতর কি চলছে। কিন্তু লি তখন ওকে ইশারা করে কোনো কিছু বলতে নিষেধ করে। এতে লুলু বলে আন্টি আমার অনেক হোমওয়ার্ক আছে, তাই আমাকে যেতে হবে, এই বলেও চলে যায়। আর ফ্যাংয়ের মম রাগ করে ওকে বাসায় নিয়ে চলে আসে। এরপর থেকে ফ্যাংয়ের মম ওর সাথেই থাকতে শুরু করে আর সব সময় ফ্যাংয়ের উপর নজর রাখতে থাকে। এজন্য লি আর ফ্যাং লুকিয়ে একে অপরের সাথে দেখা করে। ফ্যাং একদিন বলে আজকে আমার মম বাসায় নেই, তুমি চাইলে আমার কাছে আসতে পারো। এটা শুনে লি তখনই ওর বাসায় চলে আসে আর দুজনে রোমান্টিক সময় স্পেন্ড করে। এরপর লিওকে বলে তুমি কি কালকে আমার সাথে ঘুরতে যাবে? এতে ফ্যাং এক কথায় রাজি হয়ে যায়। আর তখনই মিস্টার সাং ওকে ফোন করে বলে আমি তোমার সাথে কোঅপারেট করতে চাই, এজন্য কালই আমাদের মিটিং করতে হবে। ফ্যাংয়ের জন্য এটা অনেক বড় একটা সুযোগ ছিল, তাই ও মিটিং এর জন্য রাজি হয়ে যায়। এরপরও লিকে মানাতে আসে আর বলে সরি, আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ মিস্টার স্যাং আমার সাথে ডিল করতে চেয়েছে, আর এরকম সুযোগ আমার জন্য বারবার আসবে না। লি বলে সমস্যা নেই, তুমি ডিল করো, কারণ তোমার কাজটা আগে, আর আমরা তো যে কোনো দিনই ঘুরতে যেতে পারবো। নেক্সট সিনে ফ্যাং লিয়ের বাসায় আসে আর ওরা তিনজন অনেক মজা করে খাবার খেতে থাকে। তো খাবার খাওয়া শেষ হলে লিওকে বাসায় পৌঁছে দিতে আসে। ফ্যাংয়েরও ইচ্ছে করছিল না লিকে ছেড়ে যেতে। লি তখন ওকে দেখে অ্যাট্রাক্ট হয়ে কিস করতে থাকে। এরপর ওরা ফ্যাংয়ের বাসায় এসে রোমান্স করতে থাকে। কিন্তু এটা কি, ফ্যাংয়ের মম তো অলরেডি সেখানে উপস্থিত ছিল। এসব দেখে সে অনেক দুঃখী হয় আর বলতে থাকে আমি কখনোই ভাবিনি আমাকে এই দিন দেখতে হবে। লি বলে আন্টি আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। তো যাওয়ার আগে লি ফ্যাংকে বলে তুমি চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। এরপর লি ফ্যাংয়ের মমকে বাসায় পৌঁছে দিতে থাকে আর বলতে থাকে আন্টি আমি আসলে ফ্যাংকে অনেক ভালোবাসি, আপনি আমাদের ভুল বুঝছেন। ফ্যাংয়ের মম বলে তাহলে তুমি যদি ফ্যাংকেই ভালোবাসো তাহলে তোমার এক্সের কি হবে? লি বলে আপনি কার কথা বলছেন? আন্টি বলে আমি ইউনার কথা বলছি। লি বলে আমরা দুজনে একসাথে কাজ করি, তাই আমাদের বারবার দেখা করতে হয়, কাজের বাইরে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো শুধু ফ্যাংকেই ভালোবাসি। আমি ওকে অনেক খুশি রাখবো আর ওর সব বিষয়ে ওকে সাপোর্ট করব। প্লিজ আপনি আমাদের সম্পর্কটা মেনে নিন। তো আন্টি চলে গেলে লি ফ্যাংয়ের কাছে ফোন করে আর বলে আমার খুবই রিগ্রেট ফিল হচ্ছে যে আমি কেন তোমাকে কিস করতে গেলাম, আমি যদি তোমাকে কিস না করতাম তাহলে এসব হতো না। আমি জানি না এই ঘটনার পর তোমার মা আমার সাথে কেমন আচরণ করবে। ফ্যাং তখন দুঃখী হয়ে বলে তাহলে এখন আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, এছাড়া আর কোনো রাস্তা নেই। এটা শুনে লি স্মাইল করে আর বলে আমি তোমাকে বোকা বানিয়েছি, আসলে আন্টি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ফ্যাং বলে তুমি আমার মন রাখার জন্য মিথ্যা বলছো তাই না? লি বলে না, আন্টি মনে করতো আমি হয়তো ইউনাকে ভালোবাসি, কিন্তু আমি এখন ক্লিয়ার করেছি যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, এজন্য তিনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন। এটা শুনে ফ্যাং অনেক খুশি হয়।
তো লি এরপর ফ্যাংকে খুবই কুল একটা প্লেসে নিয়ে যায় আর ওকে প্রপোজ করে। এতে ফ্যাংও রাজি হয়ে যায়। এরপর ওদের উইডিং সিন দেখানো হয়, যেখানে ওরা মোটর বাইকে করে এন্ট্রি নেয়। লি আমাদের বলে, তোমরা হয়তো জানতে চাইছো যে আমরা এন্ট্রি নেওয়ার জন্য মোটর বাইক কেন ইউজ করেছি। আসলে এই বাইকের মাধ্যমেই তো ফ্যাংয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এজন্য বাইকটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো এরপর ওদের বিয়ে কমপ্লিট হয়। ফ্যাং বলে, বিয়ে তো হয়ে গেল, তো চলো আমরা এবার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করি। লি বলে, আমাদের বাচ্চার নাম কি রাখবো? ফ্যাং বলে, আমি তো সেটা আগেই ভেবে রেখেছি। আমাদের বাচ্চার নাম হবে সং ইউজি। আর এটা নিয়ে ওরা দুজন অনেক হাসাহাসি করতে থাকে। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ওরা দুজন আবারও ওই প্লেসে বেড়াতে যায় যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। লি বলে, আমি যদি তোমাকে সেদিন আমার বাইকটা ঠেলতে না বলতাম, তাহলে হয়তো তোমার সাথে আমার বিয়েটা হতো না, কারণ তুমি তো একদমই অকেজো। এটা শুনে ফ্যাং ওর কান ধরে বলে, বলো, আমাকে কি আর কখনো অকেজো বলবে? লি বলে, আর কখনো বলবো না, যদি তুমি আমাকে একটা সারপ্রাইজ দাও। ফ্যাং তখন ওর পেটে হাত রেখে বলে, এই নাও তোমার সারপ্রাইজ। লি অবাক হয়ে বলে, মানে কি? ফ্যাং বলে, আমি প্রেগনেন্ট। আর এটা শুনে ওরা দুজনে বাচ্চাদের মতো করে আনন্দ করতে থাকে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের যদি ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও। আজকের মতো আল্লাহ হাফেজ।